সংস্কার নির্বাচন কোনটা আগে হওয়া উচিত? নির্বাচন তো সবার আগে ব্যান করে দেওয়া উচিত এখন। বর্তমানে যারা তারা কি সাকসেস হচ্ছে না। তুমি ফেল করতেছো, তুমি ক্ষমতা ছেড়ে দাও, নির্বাচন দিয়ে দাও, তাদের তো সেই অপিনিয়ন থাকবেই। ওটাই তো বললাম, দ্যাটস ওয়াই ইটস এ সেলফিশ অপিনিয়ন, যে তোমরাও পারতেছো না, আমাকে তো আমি চাঁদাবাজিটা এখন করি। উপদেষ্টা সমন্বয়কদের মধ্যে অনেককে দেখতেছে ওরা ভয়ের চুটে ক্যাটাগরাইজ নিজেরা করে ফেলতেছে যে আমি মুসলিম। তো আপনার কাছে মনে হয় যে তারা সরকারের সাপোর্ট নিচ্ছে? কারা? এনসিপি নিতে পারে, আমি ভিতরের খবর তো আর জানি না, বাট ধরা যাক সালমান মুক্তাদিরকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো আগামী 6 মাসের জন্য। যেহেতু এখন অনেকেই বলছে স্বরাষ্ট্র উপদেষ্টার পরিবর্তন চাই, স্বরাষ্ট্র উপদেষ্টার পরিবর্তন চাই, কি চেঞ্জ করবে সে সালমান মুক্তাদির? আজকে আমাদের সাথে আছে সালমান মুক্তাদির, আপনাদের সবারই পরিচিত। সালমান ভাই, সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এখানে আপনার কি মনে হয় সংস্কার নির্বাচন কোনটা আগে হওয়া উচিত? নির্বাচন তো সবার আগে ব্যান করে দেওয়া উচিত এখন। আপনি চিন্তা করেন, আপনার চোখের সামনে 8 বছরের বাচ্চা, 3 বললাম না, বাচ্চা রেপ হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই রেপ হয়ে যাচ্ছে, আপনার সিকিউরিটি ঠিক নাই, কিছু নাই। কোন সাহসে, কোন ধরনের লজ্জাহীনতার পরে আপনি এই সময় গিয়ে বলেন আচ্ছা ওগুলো পরে আগে আমাকে পাওয়ার দাও? আপনি কিন্তু বর্তমানে যারা তারা কি সাকসেস হচ্ছে? না, দ্যাটস ওয়াই আপনাকে তো টাইম দিতে হবে। সাকসেস হচ্ছে না মানে কি আপনি যাকে ইচ্ছা, আচ্ছা তুমি সাকসেসফুল হতে পারতেছো না, তাহলে ওকেই ফেল করতে দাও। জিনিসটা এরকম হলো যে তুমি চাঁদা খাইতে পারতেছো না, আমি চাঁদা খাই, আচ্ছা ও তো চাঁদা খাইছে, আমি তো খাইতে পারলাম না। কোনো শালা এসে বলতেছে না যে আসলেও জনগণ দুর্ভোগের শিকার হচ্ছে। আমার লজ্জা লাগতেছে যে এই সময় গিয়ে আমি নির্বাচনের কথা বলতেছি। আমি আগে নির্বাচনে যাওয়ার আগে নিজে দেখি আমি কতদূর জনগণের সেবা করতে পারি। তুমি এত চাঁদাবাজি করতে পারতেছো, তুমি এত আন্দোলন করতে পারতেছো, তুমি মানুষ জড়ো করতে পারতেছো, ক্যাম্পেইন করতে পারছো, টাকা খরচ করতে পারতেছো, তুমি বলতেছো তুমি নির্বাচনের আগে এই সেম এফোর্টটা দিয়ে তুমি সিকিউরিটি আনতে পারতেছো না? দ্যাটস পিওর বুলশিট। বিরোধী দল যারা বা তারা তো বলবে যে যেহেতু তুমি ফেল করতেছো, তুমি ক্ষমতা ছেড়ে দাও, নির্বাচন দিয়ে দাও, তাদের তো সেই অপিনিয়ন থাকবেই। ওটাই তো বললাম, দ্যাটস ওয়াই ইটস এ সেলফিশ অপিনিয়ন, যে তোমরাও পারতেছো না, আমাকে তো আমি চাঁদাবাজিটা এখন করি। ও যে এসে পারবে এটা সে প্রমাণ করবে কি দিয়ে? সে তো বলতেছে, সবাই বলবে যে আমি নির্বাচনের পর এখানে খাম্বা দাঁড় করাবো, আমি নির্বাচনের পর এখানে সিকিউরিটি আনবো, আমি নির্বাচনের পর আর্থিক সুন্দর করে দিব, সবকিছু ঠিক হবে, সবাই বলবে। প্রমাণ কয়জন করতে পারছে? কিন্তু সেই প্রমাণটা যদি বলি যে জনগণ হাতে ছেড়ে দেওয়ার জন্য, যেটা আমি বলি যে বিএনপি বলছে যে জনগণ আসলে ডিসাইড করবে কে পারবে কে পারবে না, সেটা কি আসলে হওয়া উচিত না? একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে জনগণের বলতে পারার কথা, বাট আমাদের দেশে কি আদৌ ডেমোক্রেসি আছে? আপনাদের যারা ভোটিং দেয় সে হচ্ছে রুট লেভেলের মানুষজন। আপনি কোনো গ্রামে ইলেকশনে দেখছেন নাকি জানেন না, ইট টেক্স নাথিং, একটা চকলেট দিয়েও আপনি ইলেকশনের ভোট কিনতে পারবেন, এত ইজি। সো যার কাছে টাকা আছে সেই ইলেকশন জিতবে। এখন পর্যন্ত যা যা পার্টি নেই, যে কয়টা পারচেস ওর ফান্ডিং এখনো কোনো অভাব নাই। যে নতুন পার্টিরা আসবে বা যারা নতুন পার্টি করতে চাচ্ছে তারা ভয় সামনেই আগাবে না, বিকজ তার কাছে ফান্ডিংটাই নেই, ওর কাছে ম্যান পাওয়ার নাই, ও কখনো চাঁদাবাজি করতে চাবে না, ও কখনো এই ডার্টের মধ্যে নামতে চাবে না। সো কোন দিক থেকে সে একটা ফেয়ার ইলেকশনে নামবে? তার জন্য সংস্কারটা ডেফিনেটলি আগে দরকার। নির্বাচনের কোনো প্রবলেম নেই, মানুষ ভোট দিক, মানুষ একটা যাকে ইচ্ছা ভোট দিক, কিন্তু সেই ভোটিংটা যাতে সে নিজের ইচ্ছায় সিকিউরিটি হ্যাজার্ড ছাড়া মন মতো গিয়ে ভোট দিয়ে নিজে বলতে পারে যে আমি ওকে চাই বিকজ আমি কমফোর্টেবল। চাইলে সে এটা যাকে ইচ্ছা ভোট দিক, আমার বিএনপিতেও প্রবলেম নেই, কোনো ব্যান অর্গানাইজেশন হলেও প্রবলেম নেই, বাট শুড বি এ ফেয়ার ডিপ্লোম্যাটিক প্রপার ইলেকশন। ইট ক্যানট বি আ ফোর্সড ইলেকশন যে আমাকে এখনই দিতে হবে বিকজ তোমরা পারতেছো না। ইটস নট এ গুড অ্যান্সার। রাজনীতি থেকে আপনি ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা আছে? অনেকেই এই বিষয়টা জানতে চায়। না, আমার রাজনীতিতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। মেন রিজন হচ্ছে আমি জানি বাংলাদেশে ইচ্ছা নাই। এটার রিজন হচ্ছে আমি জানি বাংলাদেশে যদি আমি রাজনীতি জয়েন করে ফেলে আমি করাপ্ট করা শুরু করবো, মানে নিজে করাপ্টেড হয়ে যাবো। সো দ্যাটস ওয়াই আই ডোন্ট থিঙ্ক আই ওয়ান্ট টেক দ্যাট রিস্ক। যদি রাজনীতি নিয়ে ইন্টারেস্ট না থাকে আপনার মধ্যে, তো রাজনীতি নিয়ে কোনো বিভিন্ন সময় আপনার মন্তব্য আমরা শুনি। এটা ভেরি নাইস, আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা জানা উচিত। বিকজ বাংলাদেশের কনটেক্সটে রাজনীতির যে মেইন ডেফিনেশন সেটা আমরা কিন্তু ফলো করি না। যে কারণে আমরা মনে করি রাজনীতি শুধুমাত্র নেতাদের, নেত্রীদের কিংবা টাকা পয়সা বলে এমপি টেমপি বা বিজনেসম্যানদের জন্য। রাজনীতি ক্যান নট বি ফুলফিলড উইদাউট ইটস সিটিজেন। মি বিং দ্য সিটিজেন, আমার 100% না আরও বেশি রাইটস আছে রাজনীতি নিয়ে কথা বলার। বিকজ যেটা আমরা আগে জানতাম বাংলাদেশের রাজনীতি দেখার আগে, রাজনীতি মানে হচ্ছে আপনাকে যারা সার্ভ করবে তাদের যে নীতি, যে নীতির আন্ডারে আপনার সিটিজেন, আপনার মানুষজন সবাই মিলে যাতে ঠিক মতো একটা দেশে বসবাস করতে পারে, নিয়ম কানুন ঠিক থাকে, সব কিছু মিলাই কিন্তু রাজনীতি। শুধুমাত্র শোডাউন দেওয়া কিন্তু রাজনীতি না। সো সেই কারণে প্রত্যেকটা মানুষের উচিত রাজনীতি নিয়ে কথা বলা। একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে বিজনেসম্যান, কৃষক, স্টুডেন্ট, বৃদ্ধ মানুষ, সবার উচিত রাজনীতি নিয়ে কথা বলা। বিকজ সবাই রাজনীতির আন্ডারে পড়ে। দে আর দি মোস্ট ক্রুশিয়াল পার্ট অফ রাজনীতি, সিটিজেন্স। তারপর গিয়ে রাজনীতির বাকি মন্ত্রী মিনিস্টার তাদের কথা আসে। আনফর্চুনেটলি যেহেতু আমাদের এখানে ইলেকশন হয় না ঠিক মতো, আমরা রাজনীতি থেকে বাদ পড়ে গেছি, বাট মন্ত্রীরা ঠিক থেকে গেছে। একটা সময় দুইটা সংগঠন ছিল, বৈষম্য ছাত্র আন্দোলন আর একটা হচ্ছে নাগরিক কমিটি। পরবর্তীতে তারা জাতীয় নাগরিক পার্টি নামে একটা দল করলো। এই বিষয়টা কিভাবে দেখেন, তাদের নতুন রাজনৈতিক দল খোলা? প্রত্যেকটা মানুষেরই এরকম একটা থাকতে পারে। আমার মনে হয় রাজনৈতিক দল খোলা আরও ভালো জিনিস, বিকজ আমাদের তো রাজনৈতিক দল নাই। অ্যান্ড এনসিপি যদি ভালো করে, মানুষের যদি পছন্দ হয়ে থাকে, মানুষের জন্য কাজ করে যদি তারা মানুষের সাপোর্ট নিতে পারে, ভেরি গুড। সিমিলারলি যদি বিএনপি হোক বা যে কোনো নতুন অর্গানাইজেশন ক্রিয়েট করে তারাও যদি মানুষের সাপোর্ট নিতে পারে, আরও ভালো। আমি তো চাই দল বেশি হোক, কিন্তু সংস্কারের পরে। কিন্তু মানুষের সাপোর্ট নিবে, কিন্তু আপনার কাছে মনে হয় যে তারা সরকারের সাপোর্ট নিচ্ছে? কারা? এনসিপি নিতে পারে, আমি ভিতরের খবর তো আর জানি না, বাট আমার কাছে মনে হয় সবাই এখন চায় যে
একটু মিলেমিশে থাকতে, যাতে নিজের কোনো ক্ষতি না হয়। না, আমি যেটা বলতে চাচ্ছি যে বিএনপি অনেক সময় এটা ব্লেম করে যে এই দলটা মূলত ডক্টর ইউনূসের দল এবং সরকারের সমর্থিত দল। আপনার কাছে মনে হয় কি কারেন্ট সরকারের কথা কারেন্ট সরকারের কথা? অবভিয়াসলি হবে না কেন, হইতেই পারে, আমার মনে হয় সমর্থন করবেন না কেন। এখন পুরো আন্দোলনের মধ্যে এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, ছাত্র আন্দোলনের যেসব মেম্বাররা আর যে সমন্বয়ক বলি বা এখন এনসিপির যেসব মেম্বাররা, ওরা তো আসলে পাশাপাশি একই থেকে কাজ করছে। সো আমার তো মনে হয় এটা একদম লজিক্যালি হওয়ার কথা। তাদের তো একজন আরেকজনের প্রতি সমর্থন এবং সাপোর্ট আলাদা বা বায়াসনেস থাকতেই পারে, থাকারই কথা। আপনার প্রতি আমার একটা বায়াসনেস থাকবে, আপনি আমার ক্লোজ মানুষ, এটা নর্মাল। কিন্তু সেই বায়াসনেস যখন থাকবে তখন তো জাতীয় নির্বাচনে সেই প্রভাবটা পড়বে। হ্যাঁ, পড়বে তো, অবশ্যই পড়বে প্রভাব। সেই প্রভাবটা যাতে না পড়ে সেই জন্যই জনগণের উচিত আরও বেশি যে ইম্প্যাক্ট ক্রিয়েট করা। আমার কথা বলতে হবে, আপনার কথা বলতে হবে, নাগরিককে যাতে কেউ বোকা না বানাতে পারে, আপনার ইমোশনের সাথে যাতে কেউ খেলা না করতে পারে, সবাই যাতে সিম্প্যাথি দেখায়, আপনার সাপোর্ট না নিতে পারে। সেই জন্যই আমাদেরকে আর একটু স্মার্টার হইতে হবে, যাতে সবাই এই মিসট্রিটটা না করতে পারে, সবাই যাতে ক্ষমতা এত সহজে হাতায় না নিতে পারে। এই জন্য আমাদের রোলটা এখানে বেশি প্লে করতে হবে, সিটিজেন্স। ধরা যাক সালমান মুক্তাদিরকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো আগামী 6 মাসের জন্য। যেহেতু এখন অনেকেই বলছে স্বরাষ্ট্র উপদেষ্টার পরিবর্তন চাই, স্বরাষ্ট্র উপদেষ্টার পরিবর্তন চাই, কি চেঞ্জ করবে সে সালমান মুক্তাদির? প্র্যাকটিক্যালি বলতে গেলে হচ্ছে আমি সবার আগে প্রথম দিনেই ফেল করবো, বিকজ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার জন্য একটা দেশে যেই পরিমাণে ইনসাইট এবং ডেটা আমার দরকার, যে পরিমাণে ক্ষমতা এবং নেটওয়ার্কিং আমার দরকার, এক্সপিরিয়েন্স আমার দরকার, সেটা আমার কাছে নাই। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যে গত 15 বছরের গ্যাপ গিয়েছে, হঠাৎ করে সেখান থেকে ব্রেক নিয়ে আগেকার এক্সপার্টিস ওয়াইজ যে এখন আনা হয়েছে, সেটাও একটা ইলজিক্যাল ডিসিশন ছিল বলে আমি মনে করি। এমন কাউকে দরকার যার হচ্ছে দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট। এখন তো মানে এক্সপিরিয়েন্স ছাড়া অনেক উপদেষ্টা হচ্ছে। হ্যাঁ, অফকোর্স দ্যাটস ব্যাড, ওটাই তো বললাম। দ্যাটস ওয়াই বললাম যে আমাকেও যদি এক্সপিরিয়েন্স ছাড়া আনা হয় আমিও ফেল করবো। রিয়েলিস্টিক অ্যান্সার হচ্ছে আমি ফেল করবো, আমার এক্সপার্টিজই নাই। আমার ইন্টেনশন ভালো হতে পারে, বাট আমি কাজ করবো কেন? আমার এক্সপার্টিজ, আমি জানি না স্ট্র্যাটেজি কেমন কাজ করে, আমি জানি না কাকে ফোন দিব। সো এক্সপার্টিজ ডাজ ম্যাটার। সেকেন্ড হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, দুইটা এদের মধ্যে দরকার। এক হচ্ছে যে এক্সপার্টিজটা। দ্বিতীয় হচ্ছে যে ভয় থাকা যাবে না যে মানুষ কি বলবে, আমাকে মোল্লারা অ্যাটাক করবে, নারীবাদীরা অ্যাটাক করবে, আমাকে ইসলামিস্টরা অ্যাটাক করবে, অ্যান্টি ইসলামিস্টরা অ্যাটাক করবে, আমাকে এলজিবিটিকিউ অ্যাটাক করবে, আমাকে সাধারণ সমাজ অ্যাটাক করবে, আন্দোলনকারী, বৈষম্যকারী। এই যে চিন্তা করলাম যে আমাকে অ্যাটাক করবে, এই ভয়টা যার মধ্যে আছে সে কোনোদিন সঠিক কথা বলতে পারবে না। সে সবসময় ইনাইবে না এমন একটা কথা বলবে যেটা হচ্ছে সবাইকে কোনো রকমের হ্যান্ডেল করা যায়, যেটাই মাত্র করা হচ্ছে এখন। খুব সহজভাবে আমাকে সহজ ভাষায় বলতে হবে যে আমার স্ট্যান্ড কি। এর জন্য যদি আমাকে মানুষ হেট করে আমাকে চেয়ার থেকে সরায় দেয়, আমার যেটা বলতে হবে, ফাইন, আই রেসপেক্ট ইউর অপিনিয়ন, আমি চেয়ারটা ছেড়ে দিচ্ছি, বাট তোমরা একটা ভালো অপশন এখন খুঁজে বের করে দাও যাতে তোমরা সেফ থাকো। ডান, শেষ। আপনার কি মনে হয় যে বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ভয় পান? যেটা বললেন যে ভয় থাকা যাবে না। তিনি কাউকে ভয় পান না, তার সত্যি বলার বা সত্যিটাকে আইডেন্টিফাই করার, স্পেসিফিক্যালি প্রবলেমটাকে তুলে ধরার ক্ষমতা ওনার মধ্যে নাই। উনি সবসময় যেটা আমি বলে খেয়াল করছি, একদম প্রিসাইসলি যদি বলি, উনি খালি বলে তদন্ত করা হবে, একটা ডিসিশন নেওয়া হবে, একটা অ্যাকশনে যাওয়া হবে, আমরা চেষ্টা করছি, অবশ্যই কালকে থেকে অ্যাকশন নেওয়া হবে। কি অ্যাকশন নেওয়া হবে, কি স্ট্র্যাটেজি নেওয়া হবে, কাকে ধরবে, কিভাবে ধরবে, কত দিনের মধ্যে, কিচ্ছু বলে না। উনি খালি বলে হবে। কি হবে, কেমনে হবে, আমি হবে তো এটা আমিও জানি, আমিও বললাম হবে, সবাই চাচ্ছি হবে, বাট এখন পর্যন্ত একটা নিউজ, একটা ভাইরাল ইনসিডেন্ট আমাকে দেখান যেটা স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাকশনে হয়েছে, অর নাকি প্রত্যেকটা জিনিসে যখন সাধারণ জনগণ সামনে রাস্তায় নেমে এসে নিজেরা ভিডিও করে, নিজেরা ইনভেস্টিগেট করে, পাবলিকের সামনে তুলে ধরে, আন্দোলন করে, বড় ন্যাশনাল ইস্যু বানাইছে, তারপর গিয়ে হয়েছে, তারপর গিয়ে প্রেস রিলিজ হয়, তারপর গিয়ে আইডেন্টিফাই হয়। এর আগে তো কেউ কিছু করে না। হাউ কাম সাধারণ জনগণের কাছে আরও বেশি রিসোর্সেস আছে, যেখানে কোটি কোটি হাজার কোটি টাকা আপনাদের ফান্ডে, যে আপনাদের তহবিল থাকার পরও, একটা এনফোর্সমেন্ট অর্গানাইজেশন থাকার পরও আপনারা কেমন 7-8 দিন লেট করেন? এটা তো ইম্পসিবল টু বিলিভ। সো আমার কাছে মনে হয় যে এখানে একটা লুপ হোল আছে যেটা কেউ ওপেনলি অ্যাকসেপ্ট করতেছে না। করতে না পারলে অ্যাটলিস্ট বলা উচিত যে আমি ভয় পাচ্ছি, আমি এটা বলতে পারবো না, আমি সরি। এটা অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করি যে এই অনেস্টিটা থাকা দরকার, সো দ্যাট আমি জানি আমি সেফ হ্যান্ডে নেই, আমার নিজেকে নিজে প্রোটেক্ট করতে হবে। আপনি কয়েকদিন আগে একটা রাজনৈতিক দলে ছিলেন, আপনি জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন, আপনার নাম ছিল সেখানে। আমার নাম সেখানে ছিল বিকজ তারা আগেই কেন দিয়েছিল আমার খেয়াল নেই। ওরা হয়তো এক্সপেক্ট করছিল যেহেতু সবাই হ্যাঁ বলছে, হয়তো আমিও থাকবো, এটা হয়তো এক্সপেক্ট করছিল। বাট পরে যখন তাদের সাথে 2 দফা কথা হয়, প্রত্যেকবার আমি বলছি যে আই ডোন্ট ফিল কনফিডেন্ট এনাফ। সো ওনারা আমাকে ভালোভাবেই রিকোয়েস্ট করে যে ওটা শুরুতেই মাত্র ক্রিয়েট করছিল, তো আমি যদি তখনই পাবলিকলি না বলে দিতাম যে আমি মানা করে দিচ্ছি, এটা উড লুক ব্যাড আর কি। সো তখন আমি জাস্ট চুপচাপ ছিলাম, বাট আমি কখনো এটাকে বলি নাই যে আমি দলের মেম্বার বা আমি ওখানে অ্যাকসেপ্ট করি নাই। আর আমার কাছে মনে হয় যে অ্যাকসেপ্ট করাটাও উড বি আ ব্যাড ডিসিশন, বিকজ টু বি অনেস্ট রাইট নাও আমার বিশ্বাসটা নেই কারোর উপর। আমি কোনো অ্যাকশন ছাড়া কোনো কাজে বিশ্বাস করতে চাই না। সো দ্যাটস দ্য অনলি রিজন, এছাড়া আর কোনো রিজন নেই। তার মানে নাগরিক কমিটিতে আপনি অফিসিয়ালি ছিলেন না? কখনোই ছিলাম না, খালি নামটা ওরা দিয়ে রাখছিল, বাট অ্যানাউন্স করে দিছে বলে পরে আমাকে পাবলিকলি এটা ডিক্লাইন করতে মানা করছে, বিকজ একটু ওই অগোছালো দেখায় তোকে, দ্যাটস ইট। বাট এমনি পার্সোনাল কোনো ইয়ে ছিল না কারোর সাথে।